নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ টক শোতে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই বিশেষ টক শোতে আমরা আলোচনা করব চোখের বিভিন্ন রোগ এবং তার নিরাময়। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন বিশিষ্ট চক্ষুবিদ ডক্টর ফণী সরকার। নমস্কার ডাক্তারবাবু। চক্ষু বিশেষজ্ঞ ডক্টর ফণী সরকার আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি আজকে উনার সঙ্গে আমরা কথা বলবো অবশ্যই যে বিষয়টা নিয়ে যে চোখের কি কি রোগ হতে পারে, চোখকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, মোটামুটি ওভারঅল এই বিষয়গুলো থাকবে। তার পাশাপাশি অবশ্যই পার্টিকুলার কিছু কিছু রোগ যেগুলো হয় বা আগরতলা ত্রিপুরা রাজ্যে কি রকম পরিষেবা রয়েছে সবকিছু নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব ডাক্তারবাবুর সঙ্গে। তো ডাক্তারবাবু, প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে চোখ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং চোখকে ভালো রাখার জন্য আপনি চিকিৎসক হিসেবে যেরকম ভাবে করছেন, আমরা জানি যে আপনি সচেতনতাও ছড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ভাবে আপনি সেইভাবে ইয়ে করে থাকেন সমাজের বিভিন্ন জায়গাতে, আমরা দেখি সেই বিষয়গুলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চোখের যে রোগ, কি কি রোগ হয় বা কি কমনলি যে রোগগুলো আমরা দেখতে পাই কি হয় সেটা নিয়ে যদি শুরু করি। কমনলি যদি আমাদের প্রথমে বাচ্চাদের শুরু করি। আচ্ছা। ছোট বাচ্চাদের যেটা হয় প্রথমে যেমন অ্যালার্জি, এই যে এই ঠান্ডার সময় এমনি সর্দি কাশি থাকে, অ্যালার্জিটা বাচ্চাদের ওখানে খুব বেশি হচ্ছে। এক, দুই নম্বর হলো স্কুলে যারা যায়, যেসব বাচ্চারা স্কুলে এই যে এখন প্রচুর মাইনাস পাওয়ার লাগে, মানে ব্ল্যাকবোর্ড দেখে না, দূরের জিনিস দেখে না। এইটা একটা এখন একটা আমরা যা আমাদের ভাষায় যে এন্ডেমিক, মানে আগে ছিল যেমন স্কুলে একজন দুইজনের চশমা, এখন দেখেন একটা ভালো স্কুলে যে কোনো একটা স্কুলে যেন 30-40% ছেলে মেয়েদের চশমা লাগে। এটা একটা বিরাট সমস্যা। এই হলো বাচ্চাদের আমরা দুইটা বড় সমস্যা দেখলাম। আর বড়দের যেটা হয়, যেটা আজকে আমাদের সাইনিত একটা আছে ক্যাটারেক্ট, বয়স অনুযায়ী হবে। আরেকটা হলো যেটা হলো যেমন গ্লুকোমাটা এখন আমাদের খুব বেশি, অলমোস্ট আমরা যদি দেখি যে কত পার্সেন্ট লোক ব্লাইন্ড হয়, যে যদি 100% হিসাব করি তাহলে অলমোস্ট 60% মানুষ অন্ধ হয় সানির জন্য, ক্যাটারেক্ট। আর অ্যারাউন্ড 12% লোক অন্ধ হয় এই গ্লুকোমার জন্য। আর 3 নম্বর একটা কারণ আজকে যেটা আছে মেজর প্রবলেম, যেটা হলো ডায়াবেটিস থেকে চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই যে রোগগুলি এখানে, এগুলি হলো মেজর সমস্যা আমাদের কাছে। বাচ্চাদের যে মায়োপিয়া, বড়দের তো ক্যাটারেক্ট আছে, প্লাস ডায়াবেটিক, সঙ্গে যাদের প্রেশার থাকে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। কেমন এই যে সমস্যাগুলি এখানে আমরা সবচেয়ে বেশি ফেস করছি, মানে মানুষ বেশি, আমরা এই রোগীগুলি আমাদের কাছে বেশি আসছে। তো বাচ্চাদের কথাটি আপনি শুরু করলেন, সেটাই দিয়ে যদি বলি যে আপনি বললেন যে মায়োপিয়া এখন অনেকটাই বেশি দেখা যাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে আগেও যদি আমরা দেখতাম পুরো ক্লাসে হয়তো একজন বা দুজনের চশমা, এখন দেখা যাচ্ছে সেই সংখ্যাটা অনেকটাই 20-25 জন এরকম দেখা যাচ্ছে চশমা পড়ছে। তো এই যে বিষয়টা, সেটার মধ্যে কি সরাসরি এখন আমরা দেখছি যে হয়তো কাগজে কলমে না লিখে সেটা স্ক্রিনে ট্রান্সফার হয়ে গেছে, পড়াশোনাও অনেকটা দেখা যাচ্ছে যে ক্লাসরুম থেকে বেরিয়ে স্ক্রিনে চলে এসছে, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে চলে এসছে। সেটাও কি একটা কারণ? হ্যাঁ, এটি কারণ। মায়োপিয়া নিয়ে এখন আমরা প্রচন্ড কনসাস। কারণ কি, মায়োপিয়া ওয়ার্ল্ডে যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি তাহলে দেখা যাবে যে চীন এবং জাপান, যেখানে সবচেয়ে বেশি আজকে এই যে চীনে অলমোস্ট 90% ছেলেমেয়েরা চশমা, আচ্ছা, জাপানে অ্যারাউন্ড 80%। আমরা কিন্তু ওই টার্গেটে যাচ্ছি। আর যদি দেখলাম না আরবান, যেমন আমাদের আগরতলা বা শহর যেমন উদয়পুর, কৈলাসহর, যে প্রপার যে জায়গাগুলি, টাউন এরিয়াগুলি, এইগুলি তো না গ্রামে কম। আপনি একটা গ্রামে একটা যান, সামনেতে যান বা অমরপুরে যান, গিয়ে একটা গ্রামের স্কুলে দেন, হার্ডলি কেউ চশমা পরে, পরেই না। শহরে কেন লাগছে? শহরে কিন্তু যেমন আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা আছে, বা যে কোনো একটা বনে স্কুলে যান, শিশু বিহারে যান বা ওই হলি ক্রসে যান, গিয়ে দেখবেন যে 30-40% ছেলে মেয়েদের চশমা। এই যে কারণটা, এটাই বলেন যে এই ওভার ইউজ, যে মায়োপিয়াটা কেন হয়। আমি যদি আজকাল করে কি, যেমন 3 বছর আগে স্কুলে দিয়ে দেয়, কিসের জন্য জানি, এটা নন ফর্মাল স্কুল, মানে যা স্কুলে যাওয়া এবং আসা। হয় কি, 3 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করে, খেলাধুলা নাই, বাইরে কোনো মর্নিং ওয়াক নাই, ইভিনিং ওয়াক নাই। তার জন্য কি, তাদের দূরের দৃশ্যে চলে যায়, কাছের দৃশ্যে থাকে। দূরের দৃশ্যে যদি না থাকে, ব্ল্যাকবোর্ড যদি না থাকে, তখন এটা আমরা মায়োপিয়া বলি। এটার কারণ হিসেবে আমরা যেটা চিন্তা করছি, এবছর আমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করলাম জাস্ট 15-20 দিন আগে ওয়েস্ট বেঙ্গলে, শুধু মায়োপিয়া নিয়ে একটা সিম্পোজিয়াম।
মানে প্রচুর কলকাতার কিছু ডাক্তার ছিল, ইন্ডিয়ার বাইরে ছিল, আমিও ছিলাম, শুধু মায়োপিয়া নিয়ে যে কি করে এটা এতটাই বড় হয়ে গেছে যে এখন একদম পার্টিকুলারলি ফোকাসড অন দিস টপিক। এই ফোকাস নিয়ে আমাদের অলমোস্ট সারাদিন ডিসকাশন হলো যে কি করা যায়। দেখেন কি করা যায়, যেমন যেটা যেটা আমাদের এই যে কনফারেন্স থেকে যেটা আমাদের বেরিয়ে এলো আর কি, যে এই যে স্ক্রিন টাইম, যেমন আজকাল সমস্ত পড়াশোনা মোবাইলে, তো মোবাইলে পড়াশোনা করলে হয় কি যে মায়োপিয়া কিন্তু বাড়তে থাকে। মনে করুন যেমন কোভিড, এই 2 বছরে কিন্তু মায়োপিয়া পেশেন্টের কিন্তু নাম্বার অনেক বেশি। যাদের মনে করেন যে -1 ছিল তাদের আজকে -2, যাদের 2 ছিল তাদের 3 হয়েছে 2 বছরে। এবং 2 বছরে করেছে কি যে পড়াশোনাটা ওই খাতা কলম বই থেকে মানে মোবাইলে, এখন সবাই মোবাইল অনলাইন ক্লাস করতে, অনলাইন ক্লাস কমফোর্টেবল করতে, এই যে ক্লাসে বসে ক্লাস করার থেকে অনলাইনটা অনেক ঘরে বসে মোবাইল দিয়ে দেখলো। এবং আজকাল যে প্রাইভেট টিউশন, যারা টিউশন করে তারাও আপনার ওই হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দেয়, মোবাইলে পড়ে। তো এই জিনিসটা থেকে বন্ধ করা উচিত। অ্যাটলিস্ট ছেলে মেয়েদের এই মোবাইলে পড়াশোনাটা বন্ধ করা দরকার। নাহলে দেখেন মায়োপিয়ার অনেকগুলি ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আপনি যদি আজকে যদি যে মাত্র আপনার মাইনাস পাওয়ার এসে গেল, মানে 5 বা 6 বা 7, 8 হলো, মনে করেন আমরা একটা সিম্পল মায়োপিয়া বলে একটা প্যাথোলজিক্যাল মায়োপিয়া, একটা হলেও দেখেন পাওয়ার বাড়তে থাকে, এক সময় গিয়ে কমপ্লিকেশন দেখা দেয়, যে রেটিনা একটা 60-70 বয়সে বন্ধ হয়ে যায় মায়োপিয়া থেকে, যাদের বেশি পাওয়ার থাকে। রেটিনা যে নার্ভ থাকে এটা ড্যামেজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 5-6 হলে ঠিক আছে, কিন্তু মনে করেন একটা বাচ্চার 5 বছর আরম্ভ হলো মায়োপিয়া, 6 বছরে, 7 বছর, 10 বছর, 18 পর্যন্ত বাড়তে থাকে। তো যদি এটা যদি আমরা বন্ধ করতে পারি, তো আমরা কি টাইমে বন্ধ করতে, এবছর আমাদের সিম্পোজিয়ামে যেটা চলে আসলো আর কি, যে স্ক্রিন টাইম কমাতে হবে। আর যদি কোনো কারণে যে অনলাইন কিছু ক্লাস করতে হলে তো ল্যাপটপে দেখো, কেমন ল্যাপটপে বা ডেস্কটপে দেখে, তাহলে একটু দূর থেকে দেখলো, কাছে থেকে যদি না দেখে। এক আর হলো দূর হলো যতটা দূরে রাখা যায়, যতটা দূরে রাখা যায়। আর অ্যাটলিস্ট 1 ঘন্টা মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক যদি করে, আমরা দেখছি যারা চীনে কিন্তু ওই যে কর্নারে স্ট্রিটের কর্নারে চাইনিজ ভাষাতে লেখা আছে যে যাদের মায়োপিয়া আছে আপনারা একটু এই হাঁটাহাঁটি করুন, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করুন। যার জন্য এটা খুব দরকার যে অ্যাটলিস্ট মা বাবা যারা আছেন ছেলে মেয়েদের 1 ঘন্টা করে, অ্যাটলিস্ট একটা টিচার কমান 1 ঘন্টা করে সময় করে দিন, অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করুন। নাহলে এটা বুঝতে পারবেন পরের সময়। কারণ এদিকে মায়োপিয়া হলে কিন্তু আপনি দেখেন, যদি মনে করেন ইঞ্জিনিয়ার কেউ ক্যাম্পাসিং করলে আপনার হাই পাওয়ার চশমা দিলে আপনি ক্যাম্পাসিং করবেন না, যে ওকে দিয়ে কাজ করানো যাবে না। সমস্ত প্যারামেডিক্যাল, মানে আর্মি, কেউ যদি আর্মিতে যেতে যায়, পাইলট হতে যায়, কোনো ড্রাইভার হতে যায়, তাহলে কিন্তু মাইনাস পাওয়ার এলাও করেন। ইভেন ড্রাইভিং লাইসেন্স খুব ডিফিকাল্ট। ড্রাইভিং লাইসেন্স আপনার 6 মানে 100 মিটার দূর থেকে আপনার লাস্ট লাইন দেখতে হবে, বৃষ্টি ভালো নাহলে ড্রাইভিং এলাও করে না। তো অনেকগুলি রেস্ট্রিকশন চলে আসে। যেমন আমাদের মেডিকেল প্রফেশনে যারা আছে, মাইনাস পাওয়ার যাদের থাকে, আমরা তারা বলি তোমরা সার্জিক্যাল লাইনে যাবে না, এই করবে না, ফাইন ওয়ার্ক করতে হবে, মাইক্রোস্কোপে বেশি কাজ করতে পারবে না। যার জন্য রেস্ট্রিকশন কিন্তু প্রফেশনে এসে যায়। যার জন্য আর আজকে সুখের বিষয় হলো মায়োপিয়া, যেমন আজকে যদি কারো -5-6 থাকে, তাহলে অ্যাটলিস্ট আমরা 20-22 বছর বয়সে ওই লেজারের সাহায্যে ওই চশমাটা উঠে, সারা জীবন চশমা পড়তে লাগে না। এটা কি পরেও করা যায়? হ্যাঁ, কিন্তু করতে 22-এর পরে। 22-এর পরে। তো এটা খুব সেফ সার্জারি। আমাদের এখনো শুরু হয়নি, আমরা চেষ্টা করছি জিবি হাসপাতালে যে লেসিক সিস্টেম চালু করার। ভারতবর্ষে চলছে, গুয়াহাটিতে আছে, কলকাতাতে আছে। ওই 2টা চোখে করা যায়, 50-60 হাজার টাকা খরচ লাগে। তাহলে পার্মানেন্টলি যাদের মায়োপিয়া আছে তারা, আমি অনেককে করিয়ে এনেছি কলকাতা এবং গুয়াহাটি থেকে। তো তাদের অ্যাটলিস্ট সারা জীবন চশমা পড়তে লাগে না আর কি। তো এই আর প্লাস ওই জিনিসটা আর কি, আমরা যেটা মানে সবসময় আমরা আমরা চিন্তা করছি যে টিচারদের আমরা কিছু ক্লাস নেব, টিচারদের কথা স্টুডেন্টরা বেশি শোনে, যে মোবাইল ইউজ করো না, আর অ্যাটলিস্ট 1 ঘন্টা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক। এটা যদি করে অ্যাটলিস্ট এই মায়োপিয়ার যে এন্ডেমিক যে হারে বাড়ছে আর কি, মানে সাংঘাতিক। যেমন আগে আমরা করতাম আই স্পেশালিস্ট, আমরা বয়স্ক লোকের ডাক্তার ছিলাম। এখন কিন্তু আমাদের যদি হাসপাতালে যান, চেম্বারে যান, প্রচুর ছেলে মেয়ে থাকে। আজকে মনে হয় তো 5 জনের চশমা দিয়েছি। বা আগের চশমা ছিল, পাওয়ার বেড়েছে। তো এই যে আপনি বললেন যে পাওয়ার বাড়ছে এখনকার দিনে, যেহেতু মানে স্ক্রিনের ইউজ বেড়ে গেছে, মোবাইল ফোনের ইউজ বেড়ে গেছে,
তো উল্টোটাও কি সম্ভব, মানে পাওয়ার কমে যাওয়া বা ঠিক হওয়া সেটা? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্রাথমিক দিকে যখন একদম কম পাওয়ার থাকে 0.5 বা এরকম থাকে, অনেকেই হয়তো সেই পাওয়ারটা ব্যবহার করতে চান না, ঠিক আছে দেখতে তো পাচ্ছি, তো সেটা কি একটা খারাপ প্রভাব পড়ে চোখের উপর, প্রেসার পড়ে? ডেফিনেটলি দেখেন, কারো যদি যেমন আমাদের বড়দের যদি চশমা পরে, যেমন আপনার 40-এর পরে কাছের দিকে না চশমা দেখি, ঠিক আছে, আমি বলি যে মিনিমাম যখন দরকার তখন করবেন, নাহলে চশমা পরবেন না বড়দের বলি, আচ্ছা, দরকারই নেই। আর ছোটদের বলি যদি চশমা যদি লাগে, অনেক সময় প্লাস কাছের দেখে না, যদি চশমা যদি লাগে, চশমা কন্টিনিউয়াস পড়তে হবে, শুধু স্নান করতে এবং ঘুমাবার সময় বাদ দিয়ে, শুধু না হলে কিন্তু দৃষ্টি চলে যাবে। যদি মনে করেন -1 আছে, 1 মানে আপনি লাস্টের আমরা যে টেস্ট করি স্নেলেন স্যার, লাস্টের 3 লাইন আপনি দেখেন না, ঠিক আছে। যদি 1 থাকে তাহলে কিন্তু আপনি যদি চশমা না পড়েন তাহলে কিন্তু আপনার দৃষ্টিটা চলে যায়, আমরা অ্যামলাইপিয়া বলি বা লেজিয়াই বলি। আপনি যদি পরে চশমা নেনও তাহলে কিন্তু ওই দৃষ্টি কিন্তু আসবে না। যার জন্য যদি চশমা যদি লাগে বাচ্চাদের, কন্টিনিউয়াস পড়তে হবে। না হলে কিন্তু প্রথম দিকে অনেক সময় দেখা যায় 0.5 পাওয়ার হলো, মাইনাস পাওয়ার হলো, সেটা হয়তো দেখা যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে চলছে তো চলুক, এরকম ভাবে একটা থাকে। গার্জিয়ানরা হয়তো বা সেভাবে একটা গুরুত্ব দেন না এই বিষয়টাতে, তো এটাতে গুরুত্ব দেওয়া উচিত তাহলে প্রথম থেকে। -4 থাকলে ডেফিনেটলি পড়াই দরকার। +4 থাকলে পড়লে কিছুদিন পরে হয়তো বয়স বাড়ার সঙ্গে +4 অনেক সময় নিউট্রাল হয়ে যায়। কিন্তু মায়োপিয়া যদি থাকে কিন্তু সারা জীবন চশমা পড়তেই লাগবে। আর সেখানে যদি ওই সার্জারিটা হয়ে যায় তাহলে একটা আর ইউজুয়ালি 18 পরে আর কি, 18 পরে আমরা ওই সার্জারিটা করতে পারি। সার্জারিটা সেফ, লেজারের সাহায্যে, এটা 100% সেফ। আচ্ছা, তো আপনি বাচ্চাদের কথাই বলছিলেন যে অ্যালার্জির কথা, এবং অ্যালার্জি কি বিশেষ করে শীতের সময় অ্যালার্জির বেশি সিম্পটম গুলো দেখা যায়, মানে কি গরমের সময় হয়, শীতের সময় সর্দি কাশি হয়? অ্যালার্জি হলে মানে অ্যালার্জি হলে যেমন চোখ লাল হয়ে যায় এবং সবসময় চুলকাতে থাকে, পড়াশোনা করতে পারে না। তো অ্যালার্জির দেখেন ড্রপ আছে আমাদের কাছে, ড্রপ আমরা 2টা ড্রপ দিই, একটা স্টেরয়েড জাতীয় ড্রপ দিই আর একটা অ্যান্টিহিস্টামিক কিছু ড্রপ দিই, বা খাওয়ার জন্য কিছু সিরাপ, ওই মন্টিলোগাস জাতীয় কিছু আমরা সিরাপ দিই, বা সিটিরিজ জাতীয় কিছু সিরাপ দিই। তো সেই ক্ষেত্রে সমস্যা কি দিন অ্যালার্জির, আমরা একবার দিয়ে দিলাম তো, আমাদের যেটা এক্সপিরিয়েন্স, একবার অ্যালার্জি একটা এটাই দিতে থাকে সারা জীবন। এতে হোক কি স্টেরয়েড জাতীয় ড্রপ, অনেকেও কি একটু চোখ লাল হয়েছে, একটা বাজার থেকে একটা স্টেরয়েড ড্রপ দিই, কম দামের একটা ড্রপ 10 টাকা দেবেন, একটা ড্রপ দিয়ে দিল, এটার মধ্যে স্টেরয়েড থাকে। তো স্টেরয়েড ড্রপ বাচ্চাদের দিলে হয় কি, ওই চোখের প্রেশারও বাড়ে, বাচ্চাদের ছানিও পড়ে যেতে পারে। যার জন্য বাচ্চাদের যখন অ্যালার্জির ড্রপ দিবেন, যে কোনো ড্রপ দিবেন, বড়দেরও অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ নেই। আজকে তো আমাদের ডাক্তারের কোনো অভাব নেই, প্রচুর আই স্পেশালিস্ট আছে, প্রচুর ডাক্তার আছে এখানে, আইজিএম আছে, জিবি আছে, এবং এমন কোনো আমার ডিস্ট্রিক্ট নেই, সবখানে আমাদের আই স্পেশালিস্ট আছে, এমন কোনো অভাব নেই। তো অ্যাটলিস্ট একজন বা যে কোনো একজন ডাক্তার দিকে যে আমি এই ড্রপটা দিতে পারি কিনা। তো স্টেরয়েড ড্রপ যাতে না দেয়, স্টেরয়েড ড্রপ যদি বেশি দিন দেয়, এই 2টা সমস্যা দেয় বাচ্চাদের প্রেশার বাড়তে পারে, গ্লুকোমা, আর 2 নম্বর হলো ক্যাটারাক্ট হতে পারে। যার জন্য কি বাচ্চা মানে ছোট থাকতেই সেই গ্লুকোমা ক্যাটারাক্ট হতে পারে, না সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে? না, বাচ্চাদের ইউজুয়ালি গ্লুকোমা খুব কম হতে পারে, মানে ভেরি ভেরি রেয়ার, কিন্তু যদি ওষুধ যদি স্টেরয়েড জাতীয় ইউজ করলে কিন্তু ওই 2টা জিনিস হতে পারে, ক্যাটারাক্ট হতে পারে প্লাস এই আপনার গ্লুকোমা হতে পারে। আচ্ছা, আপনি চোখ লাল হওয়ার কথা বললেন যে অ্যালার্জি থেকে সেটা হতে পারে। চোখ লাল হওয়ার আমরা আরো একটা বিষয় যেটা কমনলি জানি, যে আমরা হয়তো কথ্য বাংলায় বলে থাকি চোখ ওঠা, বা জয় বাংলা, হ্যাঁ যেটা বলে থাকি। তো এই অ্যালার্জি, এটাও কি অ্যালার্জিরই পার্ট নাকি সেটা অন্য কোনো? না, এটা এডিনোভাইরাস, এটা যেটা ভাইরাস, জয় বাংলা যেটা এই উচ্চারণ পূজার আগে খুব প্রচুর মানুষের হয়েছে, অনেকের হয়েছে, কিন্তু এটাও কিন্তু সেলফ লিমিটিং, যেটা ভাইরাল ডিজিজ, যেটা এডিনোভাইরাস, যেটা জয় বাংলা, যেটা এটা সেলফ লিমিটিং। প্রচন্ড অ্যালার্জি কিন্তু একজনের হলে আরেকজন, আপনার যদি আমার হবে না, কিন্তু জয় বাংলা যেটা, এটা কিন্তু প্রচন্ড পরিবারের একজনের সবাই, এবং এই বছর অনেকেই সাফার করেছেন। এটার সমস্যা কি দেখেন, এটাও সেলফ লিমিটিং, আপনার ভাইরাস যেটা 7 দিন বা 10 দিন পরে এটা সেরে যায়। কিন্তু একটা সমস্যা হয় কি, যে কর্নিয়া আমাদের মনিটর আছে, এটার মধ্যে অনেক সময় স্পট পড়ে, এই যে যার জন্য আমরা সবসময় বলি যে কিছু আমরা অ্যান্টিভাইরাল ড্রপ দিই, কিছু আমরা ওষুধ দিই, যে যদি আপনার এই যদি স্পট যদি পড়ে তখন কিন্তু অনেকদিন 2 মাস 3 মাস অ্যান্টিভাইরাস ওষুধ, নাহলে ঝাপসা হয়ে যায়, রৌদ্র যেতে পারবেন না, লাইটে যেতে পারবেন না। যার জন্য এটাকেও নেগলেক্ট করা ঠিক না। এই যে জয় বাংলার জন্য অনেকের কিন্তু এখনো প্রায় আমি একজনকে 6 মাস ধরে ওষুধ দিচ্ছি, এরকম আছে না, 1 বছর 2 বছর ওষুধ দিতে লাগে, এটা ভাইরাস। তো ভাইরাস এটা, যার জন্য হওয়ার সঙ্গে সঙ্গে একটু চিকিৎসা করে নিন,
যখন চোখ খুব লাল হয়, যখন ব্যথা হয় বা ব্যথা হয় না, ফরেন বডি সেন্সেশন, অ্যালার্জির মতো না হয়ে কিন্তু যে কোনো ডাক্তার দেখে একটু চিকিৎসা করে নিন। এবং চিকিৎসা না, 7 দিন পরে একটু চেক করতে বা 10 দিন পরে আমরা বলি একটু চেক করে নিন। তখন আমরা দেখি যে কর্নিয়াতে কোনো স্পট আছে, যদি স্পট আছে তখন আবার 2 মাস 3 মাস ড্রপ দিতে লাগে। এটা 90% 100% এর কিউ করা যায়, কিন্তু এটা কিন্তু নেগলেক্ট করা ঠিক না, জয় বাংলা যেটা আর কি। আচ্ছা। এটাকে কিন্তু আপনার মানে কেয়ার নেওয়া উচিত আর কি, অ্যাটলিস্ট ডাক্তার দেখে ওষুধ নেওয়া দরকার। এই যে জয় বাংলা যেটা একদম মানে প্রায় কমনই বলতে গেলে আমরা জানি চিনি এই বিষয়টা, কিন্তু এখন এটার সম্বন্ধেও তো আরেকটা বিষয় হয়ে গেছে যে সেখানেও যাদের হচ্ছে, আমার হলো আমি মনে করলাম ঠিক আছে ডাক্তার দেখানোর দরকার নেই, দোকানে গিয়ে তো ওষুধ নিয়ে নিতে পারবো, দোকানে যাচ্ছি, দোকান থেকে ওষুধ হয়তো পেয়েও যাচ্ছি, সেটা কতটা ক্ষতিকারক হতে পারে? না না, দেখেন এই বছর তো যা হয়েছিল দোকানে ওষুধ ছিল না। আচ্ছা। এরকম অ্যান্টিবায়োটিক ড্রপ কোনো দোকানে ছিল না, এইরকম ভাবে ছিল। তো এটার জন্য অ্যাকচুয়ালি এই যে জয় বাংলার জন্য মোটেই দেখেন ওষুধের দোকানে গেলে তারা কিছু জানে, আপনার লাল হলে একটা ড্রপ দিয়ে দিল, অনেকের ড্রপ এটা ভালোর চেয়ে ক্ষতি করে বেশি। যার জন্য ডাক্তার একটু চোখটাকে একটু কেয়ার নাও। দেখেন একবার যদি অন্ধ হয়ে যায় দেখেন সব শেষ। যার জন্য একটু যত্ন নেওয়া উচিত। অ্যাটলিস্ট একজন ডাক্তার দিকে একটা ড্রপ দিন। এটা জয় বাংলা যেটা ওষুধ লাগে না, 100 টাকার ওষুধে ছেড়ে দেয়, আরো 50-60 টাকার ওষুধে একটা মলম দিই আমরা আর একটা ড্রপ দিই। আর যদি ইনফেকশন হয় তখন আমরা কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা পেইন কিলার দিই, নাহলে কিছু দরকার নেই। তো ডক্টরবাবু আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন, যে প্রথমেই বললেন যে ক্যাটারাক্ট এবং যে গ্লোকোমা, এই দুটো প্রধান রোগ আপনি যেটা বললেন যে অনেকটাই সমস্যা সৃষ্টি করে। এই যে ক্যাটারাক্টের কথা যদি প্রথম বলি, ক্যাটারাক্টটা হয় কিভাবে বা কেনই বা হয়? দেখেন ক্যাটারাক্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকছে, ঠিক আছে না? তো বয়স বাড়লে সঙ্গে সঙ্গে আপনার চোখের ভিতরে লেন্স থাকে, লেন্সটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এটা আপনার অস্বচ্ছ হয়ে যায়, এটা সাদা হয়ে যায়। তো এটা প্রথম ক্যাটারাক্ট ইউজুয়ালি বয়স অনুযায়ী আমরা যদি বলি, আপনার যদি ডায়াবেটিস থাকে ক্যাটারাক্ট একটু আগে হয়, হয়তো 40 বছর, না হলে ইউজুয়ালি ক্যাটারাক্ট 60, 70, 80 বছর হয়। আরেকটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে। আপনার মা বাবার যদি ক্যাটারাক্ট থাকে, আপনার কিন্তু মা বাবার যদি 70 বছর হয়, আপনার কিন্তু 60 বছরের ক্যাটারাক্ট হবে। আর কেউ যদি 80 বছর থাকে, দেখেন কিছু কিছু মানুষে আমরা জানি না, অনেক মানুষ 80 বছর, ওই দিন একজন দেখলাম 84 ইয়ার্স, একদম কিছু সব পড়তে পারে, চশমা লাগেন, অল্প ক্যাটারাক্ট আছে যেটা বয়স অনুযায়ী। তো অনেকেই আছে দেন 80 বছর আছে ক্যাটারাক্ট নাই, আবার অনেকে 50 বছরও ক্যাটারাক্ট হতে লাগে। তো ইউজুয়ালি একটা ওই পরিবারে একটা ইয়া থাকে, মা বাবার থাকলে ক্যাটারাক্ট আগে হয়, যদি ডায়াবেটিস থাকে ক্যাটারাক্ট আগে হয়। আর হলো এক্সপোজার টু সানলাইট, যেমন আমাদের যে গ্রামে যারা আছে আর কি, যেমন পাহাড়ে যারা আছে বা মফস্বলে আছে যারা, ওইখানে কিন্তু মেয়েরা একটু বা ছেলেরা একটু বাইরে একটু কাজ করে, মাঠে একটু কাজ করে, সানলাইট যদি এক্সপোজ হয় তাহলে ক্যাটারাক্ট তাদের একটু আগে হয়, একটু কম বয়স হয় আর কি। যেমন ইউজুয়ালি 70 হওয়ার কথা, এটা 60 বছর হয়। তো ক্যাটারাক্ট হলে প্রথম কিভাবে বুঝতে পারবেন, যেমন ইনিশিয়ালি বুঝবে যে বাল্বের চারিদিকে রামধনুর মতো দেখবে, এটা গ্লোকোমাতে আমরা দেখি, বাল্বের চারিদিকে যখন এইটা যখন বলে যে রাত্রে বাল্বের বা হেডলাইট আমরা সহ্য করতে পারি না, গাড়ির হেডলাইট সহ্য করতে পারি না, তখন আমরা বলি যে ওনার ক্যাটারাক্ট শুরু হয়েছে বা হয়তো গ্লোকোমা হতে পারে। তারপর একটা সময় তো আসবে যে ওই একটা জিনিসকে দুইটা দেখবে, তখন ওইটা ক্যাটারাক্টের প্রথম দিকের লক্ষণ। তারপর তো একটা সময় আসবে যে কিছুই দেখবে না, তখন ওই অপারেশন করতে লাগে। আর ক্যাটারাক্টের দেখেন অনেকে আজকাল বাবা 70 বছর 80 বছর হয়েছে, 70 বছর হয়েছে, অপারেশন করব না, আর কদিন বাঁচবো। এটা মোটে করা ঠিক না। যেমন অনেকের এক্সপিরিয়েন্স, যেমন 70 বছরে আছে, বললাম যে অপারেশন করে নিন, আর কিছুদিন পর আমরা করতে হবে, না করবো না, বয়স আর কদিন বাঁচবো। কিন্তু একটা সমস্যা কি জানেন, একটা বয়স মনে করে 80 বছর বয়স হলো, বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক হার্টের প্রবলেম দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আর অপারেশন করতে গেলে ইসিজি নর্মাল থাকতে লাগে, সবকিছু ঠিক থাকতে লাগে, তারপরে আমরা অপারেশন করি, ব্লাড সুগার ঠিক থাকতে লাগে। তো আজকে করলেন না, একটা সময় অন্ধ হয়ে গেল, অপারেশনও করে যায় না, পুরা গরমিত অন্ধ, অনেকেই কিন্তু আছে একদম 2 চোখ অন্ধ, কিন্তু অপারেশন আমাদের কাছে আসে, অপারেশন আমরা করতে পারি না, কারণ কিটা বাকি ভাইটালস গুলি ঠিক নাই, একটা জিনিস। আরেকটা হলো, যদি ক্যাটারাক্ট যদি থাকে, আপনি যদি অপারেশন না করেন, সানিটা কিন্তু আমরা আমরা ফেকুলাইটিক গ্লুকোমা বলি, মানে আপনার যে সানিটা আছে এটা ফেটে যেতে পারে, তারপরে চোখের অসম্ভব ব্যথা হবে, হবে, হাসপাতালে ভর্তি থাকতে হবে, ইমার্জেন্সি অপারেশন করতে লাগবে, তারপরে আপনি কতটুকু দেখবেন সন্দেহ আছে। যার জন্য ক্যাটারাক্ট যখন দরকার,
ক্যাটারেক্ট যখন দরকার তখন ক্যাটারেক্ট অপারেশন করে নেবেন, কারণ ক্যাটারেক্ট অপারেশন করতে আজকে তো আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগে না, অলমোস্ট ফ্রি অফ কস্ট আমরা করতে পারি। কেমন আমাদের যে বিভিন্ন এনটিসিবির আমাদের বিভিন্ন স্কিম আছে, গভর্নমেন্টের স্কিম আছে, কারো আমরা ক্যাম্পও করি, যেমন ক্যাম্প করে গ্রামে গিয়ে আমরা গাড়ি নিয়ে পেশেন্টকে নিয়ে আসি, আবার ওই ওষুধপত্র দিয়ে আবার আমরা ওইখানে পৌঁছে দিয়ে আসি। বিভিন্ন পিএইচসিগুলিতে আমরা কালেকশন করি, আমরা মোহনপুর, কোয়াই, মেলাঘর ওইসব জায়গাগুলিতে আমরা পেশেন্ট কালেকশন করি জিবি এবং আইজিএম হসপিটালে, এবং আমরা ফ্রি অফ কস্ট করতে পারছি। যার জন্য ক্যাটারেক্টের জন্য কেউ অন্ধ থাকুক এটা কিন্তু, এবং ওয়েস্টের এই যে গত 3-4 মাস, এই যে গত 1 বছর ধরে ওয়েস্টের ডিএম উনি নেই, ওয়েস্টের ডিএমএ কিন্তু করেছিল, অলমোস্ট আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্ট কিন্তু ক্যাটারেক্ট ফ্রি জোন করেছি, মানে বিভিন্ন এরিয়াগুলিতে আর কি। অ্যাটলিস্ট যে ম্যাচুর যে ক্যাটারেক্টের জন্য অন্ধ এরকম কেউ নাই আর কি, একদম গ্রামে গ্রামে গিয়ে আশা কর্মীরা গিয়ে ওয়েস্ট ডিস্ট্রিক্টে কিন্তু ক্যাটারেক্ট কিন্তু যে একদম অন্ধ লোক কিন্তু নেই, মোটামুটি অলমোস্ট ক্লিয়ার আমাদের জানা মতে। তো এই যে ক্যাটারেক্টের আপনি কথা বললেন, অনেকেই করতে চায় না সেটা, অনেক মানে প্রায় ফ্রি হওয়ার সত্ত্বেও, বিনামূল্যে হওয়া সত্ত্বেও সেটা করতে চায় না, কারণ এটার পিছনে কি একটা কারণ যে আমরা অপারেশন শুনলেই একটা মনে ভীতি একটা সৃষ্টি হয়ে যায়। তো এই যে প্রসিজারটা কিভাবে ক্যাটারেক্ট অপারেশন, সেটা যদি একটু এক্সপ্লেইন করেন, কারণ যতটা আমি শুনেছি যে খুব কমপ্লিকেটেড না, খুব সময়ও লাগে না, ইনফ্যাক্ট সেটা যদি একটু এক্সপ্লেইন করেন যে কিভাবে। ক্যাটারেক্ট আমাদের খুব একটা সময় লাগে না, আমি তো 50-60 জন করে করি, কেমন একদম হার্ডলি 5 মিনিট 7 মিনিট লাগে। তো সেক্ষেত্রে দেখেন এখন আমরা দুইটা সিস্টেমে করি, আমরা অনেক সময় ড্রপ দিয়ে করি, একটু ইনজেকশন দিয়ে, অনেক সময় ইনজেকশন দিয়ে করি, এখন ডিপেন্ড করে যে পেশেন্ট কিরকম, যে ধীরে একটু যে ভালো আছে পেশেন্ট, যে মোটামুটি ব্যথাটাতে একটু সহ্য করে আমরা ড্রপ দিয়ে করে নিই। আর না হলে দেখেন, আর হাসপাতালে তো বইয়ের কোনো ব্যাপার নেই, আমরা তো ভর্তিও রাখি না, যাদের আগরতলা তাদেরকে অপারেশন করে ছেড়ে দিই, পরের দিন আবার একটু চেক করি। অনেক দূরের পেশেন্ট যারা তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করি, নাহলে কিন্তু অ্যাডমিশনের কোনো প্রয়োজন নেই। আর ক্যাটারেক্ট দেখেন খুব সেফ 100%, আমরা যারা অপারেশন করছি অলমোস্ট 99% সাকসেস। 1% দেখেন কারো যদি রেটিনা খারাপ থাকে, তার যদি ইনফেকশন হয়, তাহলে সেটা সাকসেস না হতে পারে, কেমন কিন্তু, বা ইনফেকশন হয়ে গেলে তখন অন্ধ হতে পারে, বা অনেক সময় রেটিনা একটু খারাপ হতে পারে, রেটিনা একটু ছুটে যেতে পারে, এইসব জিনিস হতে পারে যদি কিছু কমপ্লিকেশন হয়। এটা তো খুব ভেরি ভেরি রেয়ার, আমি তো প্রায় 1 লাখের উপরে অপারেশন করেছি, অলমোস্ট 99% সাকসেস। তো এই মুহূর্তে এই যে ভয়টা, তাহলে এখানে আপনি বলছেন যে তাহলে যেহেতু ছোট্ট প্রসিজার, ছোট্ট হিসেবে সবাই মানে যখনই ধরা পড়বে তখনই সেটা করিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, করে নেওয়া উচিত, নাহলে তো এই সমস্যাগুলি দেখেন দুইটা, একটা হলো বয়স বাড়লে আর করানো যায়, তখন বাড়িতে দেখেন একটা লোক অন্ধ হয়ে থাকলো, একটা লোক অন্ধ লোকটার সঙ্গে সবসময় এই যে বাইরে যেতে পারবে না, বাথরুমে যেতে পারবে না, স্নান করতে পারবে না, খাওয়াতে পারবে না, একজন লোক সবসময় থাকবে। তো এই যে এই রিক্সে আপনি যাবেন কেন? প্লাস হলে যদি কোনো কারণে যে সানিটা ফাঁকে, তখন হাসপাতালে ভর্তি থাকবে, 5 দিন বা 7 দিন হাসপাতালে ভর্তি, অসম্ভব ব্যথা হবে। ক্যাটারেক্টের জন্য মাথা ব্যথা অনেক সময় দেখি সিটি স্ক্যান করেছে, মেডিসিনে ভর্তি আছে, আমাদেরকে কল দিল, গিয়ে দেখলো আরে তো ক্যাটারেক্ট, আমাদের এখানে শিফট করা, আই ডিপার্টমেন্টে শিফট করা। আচ্ছা, তো এই ক্যাটারেক্টের যে বিষয়টা, ক্যাটারেক্টের বিষয় অর্থাৎ মানে রাজ্যে জিবি হাসপাতালে তো হচ্ছে, অন্যান্য হাসপাতালগুলোতেও কি হয় না শুধু জিবি হাসপাতালে? না, জিবি আইজিএম হচ্ছে, উদয়পুরে এখনো হচ্ছে, কোলাই, কৈলাসহরে একটু কম হচ্ছে, ওখানে এই ডিস্ট্রিক্টগুলিতে হচ্ছে আর কি, কারণ সার্জিক্যাল টেকনিক, কারণ অনেক ইনস্ট্রুমেন্টের দরকার, কোটি টাকার ইনস্ট্রুমেন্ট দরকার, যার জন্য সব কার এটা করা সম্ভব না আর কি। তবে যাই হোক, মানে মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ব্যবস্থা আছে তাহলে হাসপাতালগুলোতে। সবচেয়ে বড় কথা যে আমাদের যে গভর্নমেন্ট স্কিমে আমরা ক্যাটারেক্ট যে আসুক, আমি তো বলি যে আমি তো এখানে আপনাদের চ্যানেলে বলছি যে আসুক, যে কারো যদি 1 টাকাও না দেয় আমার কাছে যোগাযোগ করেন, আমরা ফ্রি অফ কস্ট করে দেব, এটুকু আমরা বলতে পারি। আপনি ক্যাটারেক্ট নিয়ে বললেন, তারপর আসছে গ্লোকোমা। এই গ্লোকোমা রোগটা যদি একটু এক্সপ্লেইন করেন যে গ্লোকোমাটা কি এবং কিভাবে হয়। গ্লোকোমা যেমন আমাদের ব্লাড প্রেশার থাকে 120/80, কেমন উপরেরটা নিচেরটা এরকম থাকে, ঠিক চোখের একটা প্রেশার আছে, চোখের যে আমরা গরমটা দেখেন, যে আমরা সামনে চোখের ভিতরটা কিন্তু পুরোটা কিন্তু জল, এই যে একটা ফুটবলের মতো খাবার থাকে, এটা পুরোটা জল থাকে, সামনে কর্নিয়া থাকে, পিছনে রেটিনা থাকে, কেমন এই যে জলটা যে সার্কুলার হয় ভিতরে, এই যে ফ্লুইডটা, এটা সিক্রেশন, এটা যদি বন্ধ হয়ে যায় তখন চোখের প্রেশারটা বাড়ে। চোখের প্রেশার মানে নর্মালি যেমন ব্লাড প্রেশার মধ্যে আমরা একটা প্রেশার থেকে 10 to 21 মিলিমিটার অফ মার্কারি আমরা 2-3টা ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা মেজার করতে পারি। এই চোখের প্রেশারটা যখন বাড়ে তখন চোখের নার্ভ, যেটা চোখের নার্ভ ড্যামেজ হয়ে যায়। যেমন ক্যাটারেক্ট হয় কি,
আপনার সামনের লেন্সে সানি বললো অপারেশন করে দিলাম, পেশেন্ট একদম অন্ধ, কিছু লাইটও দেখতে পায় না, পরের দিন 16 বছরের মতো সব দেখলো। কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে কিন্তু এরকম না। গ্লুকোমা আমরা বলি সাইলেন্ট কিলার অফ দি সাইট, মানে আপনার দৃষ্টিটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। গ্লুকোমা হয় কি, যেমন আমি বললাম যে 12% লোকের গ্লুকোমা বুঝতে পারে না, আমরাও কেউ বুঝতে পারতাম না, এখন আমাদের বুঝতে পারি। এই কারণ আমাদের এখন অনেক যন্ত্রপাতি আছে হাতে, আমরা মেশিন দিয়ে দেখলেই বুঝতে পারি লোকটার গ্লুকোমা। তারপর আমরা টেস্ট করি, ফিল্ড টেস্ট করি যে নার্ভ কতটুকু ড্যামেজ হয়েছে, এই অনুযায়ী আমরা চিকিৎসা করি। আর গ্লুকোমা দেখেন, এই যে সাইলেন্ট কিলার, মানুষ বুঝতেই পারে না যে গ্লুকোমা হয়েছে, ভাবছে যে ক্যাটারেক্ট হয়েছে বা কোনো কারণে বয়সের জন্য দৃষ্টি। আমাদের কাছে আমরা যেমন আমি যদি ক্যাটারেক্ট 40 বা 50 জনকে ক্যাটারেক্টের জন্য স্ক্রিন করি, যে আজকে দেখলাম যে কালকে 50 জন অপারেশন করব, এর মধ্যে 4 জন 5 জন আমরা পাই গ্লুকোমা, কেউ জানেই না। আর আন্ডার ডায়াগনোসিস, আমরা ডাক্তারও অনেক সময় বুঝতে পারি না যে লোকটার গ্লুকোমা হয়েছে, যার জন্য গ্লুকোমাটা, যেমন ক্যাটারেক্ট দেখলে বোঝা, টর্চ মেরে দেখলে সাদা, চোখ সাদা হয়ে গেছে, ক্যাটারেক্ট। কিন্তু গ্লুকোমা কিন্তু এতটা ইজিলি আমরা ডায়াগনোসিস করি। গ্লুকোমা করতে গেলে আমরা প্রেসার দেখি চোখের, তারপরে নার্ভ দেখি, তারপরে টেস্ট করি, তারপরে আমরা গ্লুকোমা বুঝতে পারি। 2-3টে বিষয় দেখে তারপর। আর গ্লুকোমা হয় কি, যে গ্লুকোমা যখন আমরা একটা লোককে ডায়াগনোসিস করি যে আপনার গ্লুকোমা হয়েছে, যেমন আজকে ব্লাড প্রেশার হয়েছে ধরলে আপনার ড্যামেজ নাই, কিন্তু গ্লুকোমা যেদিন হবে ওই দিনে কিন্তু 30% ড্যামেজ হয়ে যায়। যার জন্য গ্লুকোমা আমরা বারবার আগার বলছি সাইলেন্ট কিলার অফ দিস সাইট, মানে আস্তে আস্তে আপনার দৃষ্টি চলে যাবে। তো সেই ক্ষেত্রে গ্লুকোমার দেখেন আমাদের এখানে খুব ভালো সেট আপ আছে আমাদের আইজিএম, আমাদের একদম গ্লুকোমা স্পেশালিস্ট আছে। আমার স্টুডেন্ট একজন বাইরে থেকে পড়ে এসেছে, গ্লুকোমার আমরা ট্রেনিং দিয়েছে সাউথ ইন্ডিয়া থেকে। আমাদের গ্লুকোমার ডাক্তারের আলাদা ডাক্তার, আমরা আলাদা ব্রাঞ্চই করেছি গ্লুকোমার জন্য, আলাদা ডাক্তার, আলাদা যন্ত্রপাতি, সবকিছু। তো গ্লুকোমা হলে আমরা এখানে, এটাও লাইফ লং, জাস্ট ডায়াবেটিসের মতো। যেমন হাইপারটেনশন, আমরা যদি ব্লাড প্রেশার হয় সারা জীবন আপনাকে ওষুধ দিতে হবে। গ্লুকোমা যদি আমরা যখন ওষুধ শুরু করবো আমরা 3 বার চিন্তা করি, আপনাকে আমি এই ড্রগটা দিলাম, আপনি ভাত একবেলা কম খাবেন, কিন্তু গ্লুকোমার ওষুধ দিতে হবে আপনাকে, নাহলে কিন্তু অন্ধ হয়ে যাবেন। যার জন্য গ্লুকোমা আমরা 90% কিন্তু ওই ওষুধ দিয়েই চেষ্টা করি। এখন মনে করেন ওষুধ কস্টলি, অনেকের মাসে 300 টাকার বা 500 টাকার পার মান্থ এফোর্ড করা সম্ভব না অনেক গরিব মানুষের। সেই ক্ষেত্রে আমাদের গ্লুকোমা অপারেশন করে, গ্লুকোমা অপারেশন ফ্রি আমরা জীবিত করছি। আমরা অনেকগুলি, প্রায় এই পর্যন্ত কয়েক হাজার অপারেশন করেছি গ্লুকোমার। তো গ্লুকোমার অপারেশনও কোনো পয়সা লাগে না। গ্লুকোমার অপারেশন যদি একবার করে নিতে লাগে তাহলে আর ওষুধ দিতে লাগে না। কিন্তু গ্লুকোমা হলে আপনাকে লাইফ লং ডাক্তারের সংস্পর্শে আসতে হবে, আমাদের কন্ট্যাক্টে থাকতে হবে। ক্যাটারেক্ট যেমন অনেকে 1 বছর, ক্যাটারেক্ট অনেকে 20 বছর আগে করেছি, এখন আছে স্যার 20 বছর আগে আপনাকে অপারেশন করতেন, ভালো আছে একটু চেক করতে এলাম। কিন্তু গ্লুকোমা কিন্তু এরকম না। গ্লুকোমা কিন্তু করলে 3 মাস পর পর বা 6 মাস পর পর আমাদের ডাক্তারদের কন্ট্যাক্টে থাকতে হবে। অ্যাটলিস্ট আপনার নার্ভ কতটা ড্যামেজ হয়ে ওষুধ চেঞ্জ করতে হবে কিনা, অপারেশন করতে হবে কিনা, এইগুলি করতে লাগে। যার জন্য গ্লুকোমাটা খুব খারাপ রোগ। গ্লুকোমা একদম মানুষ অন্ধ হয়ে, অনেক মানুষ অন্ধ হয়ে যায়। কিন্তু যাদের গ্লুকোমা হয়েছে যার জন্য আমরা বারবার কাউন্সিল করি যে আপনাকে সারা জীবন ওষুধ দিতে হবে, আমাদের সঙ্গে ডাক্তারদের সঙ্গে আপনার কন্ট্যাক্টে থাকতে হবে রেগুলার। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি ইয়ের ক্ষেত্রেও জিজ্ঞেস করবো, সানির ক্ষেত্রেও জিজ্ঞেস করবো, ক্যাটারেক্টের ক্ষেত্রে, যে পোস্ট অপারেটিভ যে কেয়ার, সেটা কিরকম হয় বা কিভাবে করতে হয়, অর্থাৎ কারণ ঘরে একটা অপারেশন হলো, সেটা গ্লুকোমার হোক বা ক্যাটারেক্টের হোক, সেখানে কি কি জিনিস মেনটেন করতে হয় বা কি মেনে চলতে হয় সেটা যদি দেখেন। আমাদের যেমন সার্জারি যারা অপারেশন করে, গলব্লাডার অপারেশন করে বা গাইনির সিজারিয়ান তাদের থেকে আমাদের অপারেশন একটু আলাদা। আমরা কি জানি, যেমন তাদের ইনফেকশন হলে তাদের মেরুপেনাম আছে, ইনজেকশন আছে, এগুলিতে ভালো। কিন্তু চোখের যদি একবার ইনফেকশন হয় আর কন্ট্রোল করা খুব মুশকিল। যার জন্য আমরা খুব প্রিকশন, আমরা হাসপাতালে একদম আমাদের আইওটি সম্পূর্ণ আলাদা, একদম আলাদা আমরা আইসোলেট করে নিয়েছি, কারোর সঙ্গে কোনো মিক্স আপ নেই। আমাদের ওটিতে আর কোনো অপারেশন, শুধু চোখের অপারেশন হয়, এই কারণে যাতে ইনফেকশন না হয়। ইনফেকশনটাকে আমরা খুব ভয় পাই। এই জন্য বলি 7 দিন কালো চশমা দিয়ে ঘরে একদম আইসোলেটেড থাকা থাকে, 7 দিন বাইরে বেরোনো উচিত না। 7 দিন খুব ক্রিটিক্যাল টাইম। 7 দিন পরে আমরা ফ্রি করে দিই। 7 দিন পরেও আমরা অনেকে অফিসে চশমা দিয়ে অফিসে যেতে বলি, ফেকু করার পরে 7 দিন পরে অফিস যান, কোনো অসুবিধা নেই। এই 7 দিন পরে আমরা একটু চেক আপ করি যে ঠিক আছে, চোখ ঠিকঠাক আছে, তারপরে আরো 1 মাস বা 1.5 মাস ওষুধ দিতে লাগে। এই 7 দিন চোখে জল লাগাতে পারবে না, 1। 2 নাম্বার, বাচ্চাদের থেকে একটু দূরে থাকতে হবে, টিভি, মোবাইল বা পড়াশোনা একটু করতে পারবে না, এবং কালো চশমা দিতে হবে।
এটাই জিনিস, যাতে চোখে জল লাগে না। খাওয়া দাওয়া নর্মাল, খাওয়া দাওয়ার ব্যাপারে আজকে আমরা রেস্ট্রিকশন করি না, শুধু এই 7 দিন চোখে জল দিতে পারবে, জল লাগতে আর শুধু পারবে। ড্রপ দিতে পারবে আর কি। আর যদি স্নান টান করতে লাগে তো এতটুকু করতে পারবে, মানে যাতে মানে মাথা চোখে- ভেজানো মাথা। যাবে না। আর 7 দিন পরে আমরা ফ্রি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেটা হচ্ছে আপনি ক্যাটারাক্টের ক্ষেত্রে বলেন, Cataract-এর গ্লোকোমার ক্ষেত্রেও কি Same, একই same, রকমের? সব 7 দিন। আমরা যে কোনো অপারেশন আমরা 7 দিন হলো আমাদের এখানে, আগে আমরা 1 মাস 1.5 মাস, এখন এতটা বলি না। আচ্ছা, তো আমরা এবার পরিকাঠামো নিয়ে যদি একটু কথা বলি, যে বিগত দিনে আপনি দীর্ঘদিন যাবত হ্যাঁ। এই চিকিৎসা করছেন, অপারেশন করছেন, তো বিগত দিনে যে রকমের গোটা ত্রিপুরা রাজ্যের কথাই যদি বলি যে পরিকাঠামো ছিল, এখন পরিকাঠামো কতটা চেঞ্জ হয়েছে, কতটা সুযোগ সুবিধা বেড়েছে, কতটা পরিষেবা আপনারা দেশে দিতে পারছেন, কি বলবেন? না না, আমাদের এখানে অনেক চেঞ্জ হয়েছে। আজকে থেকে 30 বছর আগে আমরা অপারেশন কোথায় করতাম? স্কুলের মধ্যে করে ওই অপারেশন করে লেন্স টেন্স লাগানো যেত না তখন, কালী হাতে। কালী হাতে আগে যেমন মিক্সার নেই বা গৌরীশঙ্কর স্যার, তাদের সময় কালী হাতে অপারেশন করতো স্কুলে, তারপরে মোড়া মোড়া চশমা পড়তো, দেখেছেন কিনা? খুব মানে ভিতরে লেন্স মোড়া চশমা পড়তো। আচ্ছা, তারপর আরেকটু পরিবর্তন হলো যে আমাদের ওই মাইক্রো সার্জারি, অপারেশন করে সেলাই দিতে লাগে 1.5 মাস পরে সেলাই খোলা। তারপরে এলো এখন আমাদের ফেকু, মানে আমরা কোনো সেলাই টেলাই দিই না, জাস্ট সব মেশিন, আমরা হাতে কিছু অপারেশন সব মেশিনের সাহায্যে, যে ফেকো সার্জারি যেটা, যার জন্য আগে 1.5 মাস পর্যন্ত কালো চশমা কোনো কাজ করতে পারবো না, বাইরে যেতে পারবো না। এখন আমরা 7 দিন কমে নিয়ে এসেছি, এবং এবং সব আমরা মাইক্রোস্কোপ এবং সব মেশিনের সাহায্যে সব করছি, এই যে ফেকু মেশিন টেশিনের সাহায্যে। আগে মেশিন টেশিন ছিল না, হয়তো আমরা আরো অ্যাডভান্স, আরেকটা আছে যেমন লেজার, যেটা লেজারটা এখনো আমরা শুরু করতে পারছি না এখনো। আর আমাদের ত্রিপুরা যেটা লেকিং অন রেটিনার সার্জারি, রেটিনার সার্জারি আমরা এখনো পুরা, আমাদের যেমন আমি মেশিন কিনেছি কিন্তু আমি ম্যান পাচ্ছি না, ম্যান পাওয়ার যদি আমি মেশিন কিনে নিয়েছি, আমার গত 2 মাস হলো মেশিন কিনেছি, তাহলে রেটিনার জন্য আর বাইরে যেতে হবে না। তো কিছু প্রাইভেট কিছু হাসপাতাল বাইরে করেছে, তারা কিছু হাসপাতাল তারা রেটিনার সার্জারি করছে, যার জন্য এক কোণে ত্রিপুরাতে অ্যাটলিস্ট এজ এ হোল প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে যা আছে, আমাদের কিন্তু ওখানে বাইরে যাওয়ার খুব একটা দরকার পড়ে, প্রয়োজন নেই। কারণ একটা সময় আমরা দেখতাম যে চোখের কোনো সমস্যা হলেই হয়তো কেউ কলকাতা, না হয় সেখানে চেন্নাই চলে যেত, বা গুয়াহাটি হলেও যেত। আমি তো যখন শুরু করেছিলাম ফেকুর জন্য বা রেটিনার জন্য, গ্লুকোমার জন্য বাইরে রেফার করেছি, গ্লুকোমার জন্য প্রচুর অন করছি না, যেহেতু আমার লোকজন আছে, মানুষ আছে, আমার ইনস্ট্রুমেন্ট আছে। তো ব্যাপার হলো কি, ইনস্ট্রুমেন্ট আমার এখন প্রচুর কিনেছি, আগে যেটা এত ইনস্ট্রুমেন্ট ছিল না, আমাদের ইনস্ট্রুমেন্টের কোনো অভাব নেই, প্রচুর যন্ত্রপাতি আছে, যার জন্য আমাদের এখানে অনেক উন্নত হয়েছে আগের তুলনায়, যার জন্য রেফার আমরা অনেকটাই কমে নিয়েছি, এখন রেফার অনেক কম আছে আর কি আমাদের কাছে। শুধু এখন রেটিনার জন্যই, হ্যাঁ, রেটিনার সার্জারির জন্য কিছু আমরা বাইরে পেশেন্ট যেতে লাগে। কোন কোন জায়গাতে মোটামুটি আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বেশি মানে মানুষ যায় বাইরে? ত্রিপুরাতে এখন ম্যাক্সিমাম এই কলকাতা এবং গুয়াহাটি, চেন্নাই খুব একটা এখন যাওয়া দরকার, কলকাতা এখন খুব ওয়েল এস্টাবলিশ। আচ্ছা, কলকাতার 2-3টা সুশ্রুতে যেমন আমাদের গভর্নমেন্ট রেফার, একটা যে দৃষ্টিদ্বীপ, 2টি আমাদের গভর্নমেন্ট হাসপাতাল আছে, বা একটা দিশা আছে, 4টা-5টা হসপিটাল আছে, খুব ভালো চলছে। এইগুলিতে মোটামুটি সব চিকিৎসাই চলে, যেগুলো আমাদের এখানে হয় না আর কি। আচ্ছা, এখন পরিকাঠামোগত দিকে আপনি বললেন যে অনেকটাই উন্নত হয়ে গেছে, তা সার্জারির দিকে আপনি মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ জিবির কথা যদি বলি, জিবিতে সব পরিষেবাই মোটামুটি পাওয়া যাচ্ছে, তো এখন ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেগুলো কতটা আরো অ্যাটপার হওয়া প্রয়োজন? ডিস্ট্রিক্টগুলো আরেকটু ডেভেলপ হওয়া দরকার। ডিস্ট্রিক্টের অ্যাকচুয়ালি দেখেন আগে তো কেউ ছিলেন না, এখন আমাদের এখানে আমাদের স্টুডেন্টে প্রায় 10-12 জন আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট, এই আগরতলা মেডিকেল কলেজ স্টুডেন্টে অনেকে এরা ভালো করছে। তো এরা তো ইয়াং, এরা চেষ্টা করছে, অ্যাকচুয়ালি আরেকটু যেটা দরকার হলো, আরেকটু ইনস্ট্রুমেন্ট দরকার তাদের, যেটা তাদের প্রায় আসে, স্যার আমার তো ইনস্ট্রুমেন্ট নেই, আরেকটু ইনস্ট্রুমেন্ট দরকার আর কি তাদের, একটু আমাদের যতটা ইনস্ট্রুমেন্ট আছে ডিস্ট্রিক্টে তো ইনস্ট্রুমেন্ট নেই, আরেকটু যন্ত্রপাতি একটু বেশি দরকার তাদের, তাহলে তারা আরো ভালো সার্ভিস দিতে পারবে। ঠিক, ডিস্ট্রিক্টগুলি যদি ইমপ্রুভ করে দেখেন, ডিস্ট্রিক্ট যে আজকে যেমন ইয়েতে করছে, বিলুনিয়া ভালো অপারেশন করছে, বিলুনিয়াতে খুব ভালো সার্জারি হচ্ছে, বিলুনিয়াতে, এদিকে উদয়পুরও তারা ভালো করছে, এই লাইনটা ভালো। এইদিকে কোলাই আমরা মাসে একবার আগরতলা থেকে কভার করছি, কৈলাসহরে একটু কম হচ্ছে, কেমন ধর্মনগর আবার ভালো, ঠিক আছে। তো ডিস্ট্রিক্টগুলি মোটামুটি ডেভেলপ হচ্ছে, আগে তো কিছু ছিল না, তার তুলনায় এখন অনেকটাই ডেভেলপ হচ্ছে। বিলুনিয়া থেকে একটা অপারেশন এসে জীবিত করা খুব ট্রাবলসাম গরিব মানুষের পক্ষে, সত্যি। আর তার পাশাপাশি যারা প্লাস আরেকটা করে, যেমন বিলুনিয়া, যেমন আমরা প্রায় আমি যাই,
তারা যখন ওই 60-70 জন একদিন অপারেশন, যে 1 মাসে যতগুলি কেস আছে করলে আমরা যাই, আমরা গিয়ে একটু সাহায্য করি তাদেরকে। আমি অনেকবার গেছি বিলনেদের গিয়ে 70-80 জন একবারে করে দিয়ে এসেছি। আচ্ছা, তো ডাক্তারবাবু আপনারা তো বিভিন্ন সার্জারির কথাও বললাম, এবারে চোখের যত্ন কিভাবে নিজেরা রাখা, অর্থাৎ চোখ যাতে ভালো থাকে ছোটবেলা থেকে, আপনি একটা জিনিস তো বললেনই যে স্ক্রিন থেকে যতটা দূরে থাকা যায় সেটা তো বললেনই, তার পাশাপাশি ঘরের যে যখন আমরা অনেকের হয়তো কম্পিউটারেই কাজ, তাদেরকে তো কম্পিউটারে কাজ করতেই হচ্ছে, তো তারা কিভাবে চোখের ভালো রাখতে পারবে, নিজের চোখকে সুস্থ রাখতে পারবে, সে ব্যাপারে যদি কিছু বলেন। দেখেন, যে প্রথমে আবার আমি ওইটা জিনিসটা রিপিট করছি যে অ্যাটলিস্ট মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক ফর দি বাচ্চাদের জন্য, এটা আমি জোর দিচ্ছি, কারণ এই বছর সেমিনারে এইটাই আমরা জোর দিচ্ছি। আর স্ক্রিন টাইম কমান, আর স্ক্রিন যদি ইউজ করতে লাগে একটু দূরে ইউজ করুন, বড়দেরও। আচ্ছা, বড়দের যেমন আপনি আজকে অফিসে কাজ করছেন, তাহলে আপনি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 20-20 রুল বলি, বা সোজা কথায় আধা ঘন্টা কাজ করলেন, 5 মিনিট স্ক্রিন থেকে দূরে সরে গেলেন। আচ্ছা, কেমন? তারপর যদি কম্পিউটার ভিজন সিনড্রোম, তারপরে যদি কম্পিউটার বেশি হলো, অনেকে ইরিটেশন হয়, জল আসে, তখন আমরা বলি যে ওই 3-4 বার ঠান্ডা জল দিয়ে চোখটা পরিষ্কার করা, কারণ আজকাল তো কম্পিউটার ল্যাপটপ ছাড়া চিন্তাই করা যায় না। আচ্ছা, তারপরে যদি কিছু হয়তো আমরা কিছু আর্টিফিশিয়াল টিয়ার দিই, যে কম্পিউটারের জন্য বাচ্চাদের, যে কিছু চোখের কিছু ড্রপ দিলে চোখটা পরিষ্কার থাকে বা ওই ড্রাইনেসটা কম হয় আর কি। এই হলো একটা ব্যাপার। 2 নম্বর হলো আজকে যেমন এই যে শীতের সময় বলেন, গরমের সময় বলেন, মেনলি গরমের সময় দেখেন আমাদের এই যে এত গাড়ি ঘোড়া, প্রচুর পলিউশন আছে, ডাস্ট আছে, সেক্ষেত্রে সবাই অ্যাটলিস্ট বাইরে গেলে বেরোলে একটা সানগ্লাস, আপনার যেমন চশমা অসুবিধা নেই, যাদের আছে তাদের তো ঠিক আছে প্রোটেকশন আছে, যাদের নেই তারা একটা সানগ্লাস পরা উচিত, যাতে সূর্যের আলোটা কম ঢুকে, ধুলাবলো যাতে কম ওঠে, এবং যাদের অ্যালার্জি তাদেরও কিন্তু একটা সানগ্লাস দরকার। এগুলো, আর বাইরের থেকে যখনই আসেন তখন আমাদের এসে ওই পরিষ্কার ফিল্টারের জল দিয়ে চোখটা একটু ওয়াশ করতে হবে, এটা একটা দরকার। আর সঙ্গে খাওয়া ফুড, যেটা ভিটামিন এ যেখানে বেশি আছে, সবুজ শাকসবজি, যেমন প্রচুর শাকসবজি আছে, পালং শাক আছে, বিভিন্ন ধরনের শাক আছে, এই শাকগুলি, এবং সিজনাল ফ্রুটস বাচ্চাদের, যে আপনাদের মুসাম্বির জলসই খাওয়াতে হবে সারা বছর এরকম, যখন সিজনাল, যেমন কমলা আছে, কমলা খান, যখন সিজনাল ফ্রুটস বাচ্চাদের হোক বড়দেরও একটু খেতে হবে। ভিটামিন এ যেখানে বেশি আছে, যেমন দুধ, ডিম বা এই সবুজ শাকসবজি, এগুলো একটু সবার খেতে হবে, বাচ্চাদেরও এবং বড়দেরও, যার জন্য চোখ ভালো থাকবে। একদম। ঠান্ডার দিনের কথা আপনি বলছেন, অ্যালার্জির কথা একটা পার্টিকুলারলি বললেন, যে তাহলে তাছাড়া কি সিজনাল কোনো রোগ কি এভাবে চোখের হয় যেগুলো হয়তো আমাদের খেয়াল রাখা প্রয়োজন, বা কিছু গরমের সময় বা ঠান্ডার সময় আলাদা কি কোনো রোগ আছে, গ্লোকোমা, ক্যাটারাক্ট বা এসব ছাড়া? না, ক্যাটারাক্ট বা গ্লোকোমা আলাদা হয়, যেটা বললেন ওই যে যেটা বললেন জয় বাংলা ভাইরালটা, ওইটা জাস্ট পূজার একটাতে হয়। আচ্ছা, ওই সময়টাতে ওই সিজনাল চেঞ্জে যখন ওই গরম থেকে একটু ঠান্ডার দিকে আসে, তখন ওই ভাইরাসটা আছে, এডিনো ভাইরাসটা। আর না হলে আমরা সিজন, আর বাচ্চা একটা থাকে, আরেকটা আমি কথা বলেছি যে আমরা বলি স্প্রিং ক্যাটার, যে বাচ্চাদের, এটা সাধারণত ছেলেদের হয় 3 থেকে 12 বছর পর্যন্ত। এটা হলো গরমের সময় শুধু অ্যালার্জি হয়, আচ্ছা, বসন্তের সময় আর কি, ওইটাকে স্প্রিং ক্যাটার বলি, ওইটা অ্যালার্জি, ওই একবার যদি শুরু হয় তাহলে 12 বছর পর্যন্ত থাকে, ওই সেই বাচ্চাদের এই একটা অ্যালার্জি। আর না হলে সিজনাল খুব একটা চেঞ্জ নেই আমাদের। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদেরকে চোখ ভালো রাখতে হয়, কিছু কিছু আপনি বললেন যে এক্সারসাইজ কি কোনো কিছু আছে চোখের, যেগুলো মাধ্যমে আমরা অনেক সময় যোগা বা এইসবের দেখি যে এক্সারসাইজ কিছু করেন যে চোখের মাসেলকে ভালো রাখার জন্য, বা এরকম অনেক সময় শুনে থাকি, তো এরকম কি কিছু আছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? এরকম কোনো কিছু আমাদের মেডিকেল সায়েন্সে নাই, আয়ুর্বেদিক বা তারা থাকতে পারে, আমাদের খুব একটা এক্সারসাইজ কিছু নেই, ওই যেটা বললাম ওইগুলি প্রোটেকশন গুলোই মাধ্যমে হবে। তো ডাক্তারবাবু, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনি আপনার কাছ থেকে শেষ যে বিষয়টা জানার চেষ্টা করব, যে চোখকে ভালো রাখতে অবভিয়াসলি আমরা সকলেই চাই, তাহলে এই চোখের যে যাবতীয় জিনিস, একটা বিষয় তো আপনি ক্যাটারাক্ট এবং গ্লোকোমার ব্যাপারে বললেন যে ধরা পড়লেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, অপারেশন করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাছাড়া যদি চোখকে আমি ভালো রাখতে চাই, একজনের কি কি করা উচিত, কিছু কি পয়েন্টস যদি বলে দেন শেষ। তো আবার সেই একই স্ট্রেস দিচ্ছি যে মোবাইল ইউজ কম করা, আননেসেসারি মোবাইল ইউজ যেমন আজকাল। আর যদি আপনার মোবাইলের কাজটা যেটা যদি সম্ভব হয়, তাহলে ল্যাপটপে, ডেস্কটপে করবেন, ল্যাপটপে বেটার,
ডেস্কটপে বেটার, দূরে থাকবে, ডিসটেন্সটা মেইনটেইন ডিস্টেন্সটা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আর আজকালকার দিনে হয়তো টিভিটা অত বড় একটা ফ্যাক্টর না আর না, এখন টিভি কোনো ফ্যাক্টর না, এখন আর ফ্যাক্টর নেই নাকি? টিভি ফ্যাক্টর না। আচ্ছা আচ্ছা, যেমন বাচ্চা যদি বলে যে আমি বলি যে ঠিক আছে বাচ্চাদের তো এন্টারটেইনমেন্ট, তুই কার্টুন দেখো, দূরে দেখো, বা ঠিক। টিভি দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু মোবাইলে না দেখে আর কি। এটা আসলে এই সাংঘাতিক, এই জিনিসটা আপনি ভালো বলেছেন যে এই মোবাইল ইউজটা আর কি যাতে কমানো যায়, এটা হলো মেইন অ্যাডভাইস। আর 2 নম্বর হলো ওই আবার সে একই কথা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক। আর 3 নম্বর খাওয়ার ব্যাপারে এই জিনিসটা, সবুজ শাকসবজি, সিজনাল ফ্রুটস। 3 নম্বর হলো বাইরে থেকে যখনই আসবেন তখন চোখ ওয়াশ করা। আর যদি পারেন যখনই বাইরে বেরোবেন সানলাইটে একটা সানগ্লাস ইউজ করা। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনলাম চোখের রোগ ও নিরাময়ের ব্যাপারে, এবং চোখের কি কি রোগ হতে পারে এবং তার থেকে বাঁচার কি কি উপায় রয়েছে, এবং চোখের বিশেষ করে যেটা ডাক্তারবাবু বললেন যে ক্যাটারাক্ট ও গ্লোকোমা যদি ধরা পড়ে তাহলে একদম দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং অবশ্যই ওভার দ্য কাউন্টার যে ঔষধপত্র কেনা সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক হতে পারে, তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ কিন্তু অত্যন্ত প্রয়োজন নেওয়া সব ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আবারও আপনাকে সময় দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডকে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর ফণী সরকার আমাদের সঙ্গে ছিলেন, এবং আমরা শুনলাম যাবতীয় বিষয় এবং চোখের রোগ এবং নিরাময়ের ব্যাপারে জানলাম। এখনকার মতো আজকের এই বিশেষ টক শো এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।